গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল 5:30 বাজে। আমরা এখন আছি আন্দামানের নীলদ্বীপে। গতকাল বিকেলের দিকে আমরা এখানে এসেছিলাম। তো গতকাল রাতে তো একটা ব্লগ করেছিলাম। হ্যাঁ, গতকাল ব্লগ নীল এগুলো নিয়ে একটা ব্লগ হয়েছিল। আর আজকে আমরা এই নীলদ্বীপেই আছি। না, চলে যাব মনে হয় 4টের সময় আমাদের ক্রুজ। তো যাই হোক, এই বেলাটা আমরা এই নীলদ্বীপেই ঘোরাঘুরি করব। 5টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই সবাই মিলে এখন বের হলাম। কালকে আমরা কোন দোকানটার সামনে জানি বসছিলাম, মনে হয় ওই পাশের দোকানটা হয়েছে ওইখানে। গুড মর্নিং। হ্যাঁ, আপনারা চা করেন সকালে? যে ভদ্রমহিলার সাথে আমি কথা বললাম, ওনার সাথে গতকাল রাতে আমাদের সবার খুব গল্প হয়েছিল। অনেক বছর আগে ওনারা আমাদের এই হাবড়া অশোকনগরের দিকে ঘুরে গেছেন। এখানে ওনাদের কোনো এক আত্মীয়র বাড়ি রয়েছে, সেখানে এসেছিল। তো সেই জন্য আরও শক্তপোক্তভাবে ওনাদের সাথে আমাদের গল্পটা আরও জমে গিয়েছিল। এটা হলো সীতাপুর বিচ। গতকাল রাতে আমরা কিন্তু এই জায়গাটাতে এসেছিলাম। খুব হাওয়া দিচ্ছিল রাতের বেলা। তো সেই সময় তো অন্ধকার ছিল, ওই জন্য এসব কিচ্ছু দেখতে পাইনি। তোমাদেরকে আমি বলছিলাম সকালবেলা আসলে বেশি ভালো লাগবে। ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই সমুদ্রের ধারে চলে এসেছি। এইরকম বিশুদ্ধ হাওয়ায় মনটাকে তো ফুরফুরে আগে করতেই হবে, সেই জন্যই এখানে চলে আসা। আর আকাশের দিকে একটু তাকিয়ে দেখো, আকাশের যে কত রূপ দেখা যাচ্ছে এখানে। এইটুকু সময়ের মধ্যে আমি আকাশের যে কত রকমের রূপ দেখতে পেলাম। সানরাইজটা আমরা দেখতে পাইনি, আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর সানরাইজটা দেখা হয়নি। আর একটু আগে আসলে সানরাইজটা দেখতে পেতাম। বহুবার সমুদ্র ঘুরতে গিয়েছি, কিন্তু কখনো সমুদ্রকে এতটা ভালো লাগেনি। আমার হাজব্যান্ডের খুব পছন্দের জায়গা সমুদ্র। ও সব সময় বলতো আমার সমুদ্রের কাছে যেতেই বেশি ভালো লাগে, বসে বসে ঢেউ দেখতে আমার খুব ভালো লাগে। আর আমি শুধু ঝগড়া করতাম, হ্যাঁ তুমি ওই সমুদ্রের ধারে বসে শুধু ঢেউ গুনতে থাকো, কারণ আমার আবার পাহাড় ঘুরতে ভালো লাগে। পাহাড় আমার প্রচণ্ড পছন্দের জায়গা। কিন্তু এইবার আমিও সমুদ্রের প্রেমে পড়ে গেলাম। আর রাস্তার ধারে অসংখ্য তারা গাঁদা ফুল, তো সেখান থেকে কয়েকটা ফুল ছিঁড়েছিলাম, সেটাই মাথায় লাগিয়ে নিয়েছে। ওই জায়গাটা এত সুন্দর লাগছে, ওই জায়গাটা খুব ভালো লাগে। হ্যাঁ, এই সাইডটা, এইটা মানে পূর্ব, এইখান থেকে সূর্য উঠতো নাকি? হ্যাঁ, এই লাল আভাটা রয়ে গেছে। এখন সমুদ্রে ভাটা পড়েছে, তো ওই জন্য আমরা সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটে অনেকটা দূরে চলে এসেছি। অনেক দূরে, কিন্তু আমরা যেখানটায় আর কি আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে কিন্তু হেঁটে হেঁটে অনেক দূরে চলে এসেছি। এই যে দেখো, এই রাস্তা ধরে ধরে হেঁটে এইখানটায় এসে বসে আছি। আর ওই পাশেও যাওয়া যায়, মানে আরও অনেকটা হেঁটে যাওয়া যায়। আমার হাজব্যান্ড অনেক দূর অবধি হেঁটে গিয়েছিল, আমি আর অত দূরে যাইনি। আমি এখানটাতেই বসেছিলাম, কারণ ওই অত দূর হেঁটে যাব আবার তো সেই রাস্তাটা আমাকে ব্যাক করতে হবে। এমনিতেই আমি একটু নরম স্বভাবের মানুষ, আমি এত আর কি প্রেশার নিতে পারি না। তো ওই জন্য আমি এখানটাতে অনেকক্ষণ সময় বসেছিলাম নিরিবিলিতে। এই দেখো, এই গাছটার উপরে বসেছিলাম। এই আমাদের বেঙ্গলি ব্লগার। আমার বর দেখো এই ফলগুলো পেড়ে নিয়ে এসছে। এগুলোর নাম নাকি কিয়া ফল, এগুলো নাকি খাওয়া যায়। আমি জানি না এগুলোকে খাওয়া যায় নাকি বিষ ফল, বলতে পারবো না, কিন্তু আমার বর বলল এগুলো কিয়া ফল। তো আমি বললাম যে এগুলো আমি খাবো না, এগুলো যদি বিষ ফল হয়। তা যাই হোক, আমরা সীতাপুর বীজ থেকে বেরিয়ে আসলাম। এখন এই যে এই তারা গাঁদা ফুলের না বীজ নেব। আমাদের সাথে যে দিদি এসছে সে বলল যে এই বীজগুলো যদি মাটিতে ছড়িয়ে দেওয়া হয় তাহলে নাকি প্রচুর গাছ উঠবে। আর এই যে দেখো শুকনো শুকনো এই যে পাপড়িগুলো রয়েছে, এগুলোই নাকি বীজ। কালকে রাতের বেলা যে দোকানটাতে এসেছিলাম সেখান থেকেই ডাব খাচ্ছি আমরা। প্রচুর নারকেল গাছ এখানে, ওনারা কিনে আনে।
হুম দেখো কত কিছু ফল ফুল, গ্রামের রাস্তায় হাঁটতে বেরোলে মনে হয় এরকম দুহাত ভরে সবজি ফল ফুল চলে আসে। এই পেয়ারাগুলো মুদি দোকানের ওই দিদি আমাদেরকে দিল। তারপর তো আরও কত গল্প, সুপারি গাছের চারা দেবে, এটা দেবে ওটা দেবে, মানে কি বলবো আর কি, আমাদের সাথে না বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে, আত্মীয় পাতিয়ে নিয়েছে। আমি তো মজা করে আমার বরকে বলছিলাম, তুমি কি ওনাদের সাথে আত্মীয় পাতিয়েছো? আমার বর এত মিশুকে একটা মানুষ, যেখানে যাবে সেখানেই না সবার সাথে খুব ভালোভাবে মিশতে পারে। ওর এটা একটা বড় গুণ। বাড়ি থেকে এত দূরে এই দ্বীপের মাঝখানেও আমার হাজব্যান্ড একজনের সাথে বন্ধুত্ব পাতিয়ে রেখে গেছে। তাই আমি শুধু আমার হাজব্যান্ডকে খ্যাপাচ্ছিলাম যে তুমি পারো বটে, যেখানে যাও সেখানেই তুমি এরকম বন্ধু পাতিয়ে রেখে আসো। এখানে এই সমুদ্রের মাঝে নীল দ্বীপে এসেও বন্ধু পাতিয়ে রাখলো। ওরা আমাদেরকে জানো তো বলছিল আজকে দুপুরবেলা খাওয়ার কথা। আমরা বললাম যে আমরা আজকে আর থাকবো না, আমরা একটু পরেই চলে যাব। আর গলার এই যে মালাটা দেখতে পেলে, এটা জানো তো আমি গতকালকে হ্যাবলকের ওখান দিয়ে কিনেছিলাম। এটা কাঠের, এখানে জিনিসপত্রের প্রচণ্ড দাম। আর আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি, ঘুগনির ডাল আর হলো গিয়ে চিড়ের পোহা, সাথে চা ছিল। আর আমরা এখন রেডি হয়ে নিলাম, হোটেলের রুম আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদের বড় লাগেজটা রিসেপশনে রাখা আছে, আর টাকা পয়সা যা থাকে সেগুলো তো সাথে করে নিয়েই বের হই। ওগুলো আর কখনো লাগেজের মধ্যে রাখা হয় না, কারণ লাগেজ জানো তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাখতে হয়েছে। পোর্ট ব্লেয়ার যে হোটেলে আমরা উঠেছি সেই হোটেলে আমাদের কিন্তু আরেকটা ট্রলি রাখা রয়েছে। তো হোটেলের ছেলেগুলো আগেই জিজ্ঞেস করে নেয় যে এর মধ্যে টাকা পয়সা বা দামি কোনো জিনিস আছে কি না। তো আমরা তো এমনিতেও টাকা পয়সা বা দামি কোনো জিনিস ট্রলির মধ্যে রাখি না, শুধু জামা কাপড় আর ক্রিপার এতগুলো সাজার জিনিস এইসবই থাকে ট্রলির মধ্যে। চলে আসলাম আমরা ভরতপুর বিচে। তোমরা জায়গাগুলো দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর জায়গা, মনে হচ্ছে যেন কোনো বিদেশে ঘুরতে এসেছি। আর এখানে এসেই আমার হাজব্যান্ড হুজুকের মাথায় একটা কাজ করে ফেললো, মানে যখন আমরা কোনো পয়েন্টে ঘুরতে যাই তো তখনই জানো তো বিভিন্ন রকমের আর কি বলবো তাদেরকে, এজেন্ট বলবো না কি বলবো বুঝতে পারছি না, ওই ছেলেগুলো চলে আসে ওই রাইড করার জন্য, ওয়াটার রাইড করার জন্য। আমার হাজব্যান্ড আজকে আবার গ্লাস বোট করার জন্য টিকিট কেটে নিল। তো সেই নিয়ে ওর সাথে আবার আমার একটু অশান্তি হয়ে গেল, কারণ আমি একদমই বোটে উঠতে চাই না। এখানে 600 টাকা করে পার হেড 600 টাকা নেওয়া হয়েছে। আর আমরা সেদিন নর্থ বে আইল্যান্ডে গ্লাস বোট করেছিলাম, ওদিন কিন্তু 1200 টাকা নেওয়া হয়েছে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমার টিকিটটা না কাটলেই পারতে, তোমাদের যখন এত দেখার ইচ্ছা তোমরা দেখতে, আমি দেখতাম না, কারণ আমি বোটে তো উঠতেই পারি না, তোমরা তো এতদিনে সেটা বুঝেই গেছো। আর এই বোটে ওঠার জন্য আমাদেরকে অনেকটা জলের মধ্যে দিয়ে হেঁটে আসতে হয়েছে। বোটগুলো সাধারণত পাড়ে থাকে, কিন্তু এই বোটগুলো দেখলাম জলের অনেকটা ভেতরে, হাঁটুর উপরে জল ছিল। তার মধ্যে থেকে হেঁটে এই দেখো বোটে উঠে এখন এই গ্লাস বোট দেখছি, আর ওদের এই ম্যাগনিফাই গ্লাসটা ভালো না, ঘোলা ঘোলা দেখাচ্ছে। তাই আমি বললাম যে দেখো এখন কেন 600 টাকা নিয়েছে এখানে। যদিও অনেকে বলছিল যে এখানটাতে সস্তায় গ্লাস বোট করা যায়, এখন বুঝতে পারছি কেন এখানটাতে সস্তায়। গ্রাউন্ডে চলে এসে আর যাবে না তাই বলছে, তুমি ভয় পাচ্ছিলে তো তাই। গ্রাউন্ডে বেঁধে গেছে, মাটিতে বেঁধে। ও আরো তোলো তোলো, পুরো তোলো, পুরো তোলো, থাই অবধি তোলো, আরো 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 তোলো, আরো। দাঁড়াও আমরা উঠছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, নেমিনি। আপনি আমার ব্যাগটা একটু ধরেন, আমার জীবনটা শেষ করে দিল। আপনারা কেন যে এটা করলেন? এটা জীবনটা রসগোল্লা হয়ে গেছে। এখানে বসুন, এখানে বসুন। পা ভিজে যাবে কিন্তু। বসুন আগে, পা তো একটু ভিজবে। এখানে বসুন।
মাথাটা বাইরে করো। জীবনটা রসগোল্লা হয়ে গেছে। বসো বসো। मैम कपड़े भीग जाने दीजिए, वो सूख जाएंगे। गिरेगा तो चोट लगेगी। ঠিক আছে। দেখেছো কত কষ্ট করে ওই বোটে উঠতে হয়েছে। যখন আমরা জলের মাঝে ছিলাম সেই সময় তো ভিডিও করতে পারিনি, হাঁটুর উপরে জল ছিল, তখন তো ভিডিও করতে গেলে পড়ে যাব, তো সেই সময় আর ভিডিও করা হয়নি। ওই যখন পাড়ের দিকটাতে এসেছি সেই সময় কৃপা ওইটুকু ভিডিও করেছে। আমি সমুদ্রে যখন স্নান করি তখন কিন্তু ওরকম পাড়ের সামনেই থাকি, আমি কিন্তু খুব বেশি একটা ভেতরের দিকে যাই না। কিন্তু আজকে ওই গ্লাস বোট করার জন্য আমাকে কতটা মাঝখানে যেতে হয়েছে, তারপর খুব বেশিক্ষণ সময় বোটেও ছিলাম না। আমি এত ভয় পাচ্ছিলাম, সেই দেখে ওই ছেলেগুলো বলে কি যে রিটার্ন কি করব, আমি বললাম হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি রিটার্ন করো। তাই আমার বর আমার উপরে রাগ করলো, তোমাকে নিয়ে আর কখনো ঘুরতেই আসবো না। আমি বললাম যে তুমি কেন আগে থেকে এরকম টিকিট কাটলে, তুমি আমার টিকিটটা না করলেই পারতে। যাই হোক, 7 সমুদ্র পার হয়ে জামা কাপড় ভিজিয়ে তারপরে এই দোকানগুলোতে এখন ঘোরাঘুরি করছি। এখানে কিন্তু সব স্পটে দোকান থাকে না, রাধানগর বিচে আর এই ভরতপুর বিচেই দেখলাম অনেক দোকান রয়েছে। উঠে বস, অর্জুন একটু জলে হেঁটে আয়। হাতে তালি দিচ্ছ কেন? আসছি চা খাবে? বাবা ডাকছে। বাবা, শার্ক, ক্রোকোডাইল, চলে আয়। অর্জুন এখানে অনেকক্ষণ সময় একা একা স্নান করেছে। আমি তো শার্ক ক্রোকোডাইল এসব বলে ওকে ভয় দেখাচ্ছিলাম। আমি আর ছেলেকে কি বলে ভয় দেখাবো, ওরা তো বোটে উঠতে পছন্দ করে, তারপরে শার্ক ক্রোকোডাইল এসবের কোনো ভয় নেই। আমি তাও চিৎকার করছি। অর্জুনের বাবাকে বলছিলাম অর্জুনের সাথে থাকতে, কিন্তু অর্জুনের বাবা আজকে আর স্নান করবে না। তাড়াতাড়ি আয়, অনেকক্ষণ হয়েছে, নেমেছিস অনেকক্ষণ হয়েছে, চলে আয় বাবা, তোর জন্য ম্যাগি নিয়েছি, আয় বাবা। ঝিনুক আছে ওর মধ্যে, আমার জন্য ঝিনুক নিয়ে আসিস, নিয়ে আয়। আর ঠিক আছে, নিয়ে আয়, হারিয়ে যাবে। নে, আগে ফ্রেশ হয়ে নে। না, তুই তো আমাকেই ভিজিয়ে দিচ্ছিস, আবার স্নান করতে যাবি? দেখেছো ভরতপুর বিচে প্রচুর কোরাল পাওয়া যায়। এই যে দেখো, এই পাড়ে প্রচুর ভাঙা কোরাল আর হলো গিয়ে ঝিনুক, শঙ্খ, শামুক এগুলো রয়েছে, কিন্তু এগুলো ওখান থেকে আনা নিষেধ। আমি এটা পরে জানতে পেরেছি, কারণ এগুলো আন্দামানের প্রপার্টি, তো এগুলো ওখান থেকে আনা যায় না। কিন্তু আমি মনের সুখে এগুলো ওখানে বসে বসে কুড়িয়েছিলাম। আমি এই সমস্ত কাজগুলো করতে প্রচণ্ড ভালোবাসি। এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই আমার অনেক আনন্দ থাকে। আমি জলের মাঝখানে ঠিকই যেতে পারি না, কিন্তু ওই পাড়ে দাঁড়িয়ে পা ভেজানো, তারপরে বালি নিয়ে খেলা করা, তারপরে হাত দিয়ে জল ধরা, শঙ্খ কোড়ানো, এসব আমার খুব ভালো লাগে। ভরতপুর বিচ থেকে আমরা চলে আসলাম আমাদের এই হোটেলটার এখানটাতে। এখানে এসে এখন আমরা লাঞ্চ করছি। আজকে লাঞ্চে ছিল ডাবল ডিম, বরবটির একটা ভাজা, আর হলো গিয়ে ভেন্ডি আলু দিয়ে একটা সবজি, সাথে ছিল ডাল আর পাঁপড় ভাজা। এখান থেকে আমরা লাঞ্চ করে কিছুক্ষণ সময় রিসেপশনের ওখানটাতে বিশ্রাম নিয়ে আবার চলে গেলাম আরেকটা ভিউ পয়েন্টে। আমরা এখন কোরাল ব্রিজ দেখতে যাব, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল এখন জোয়ারের সময় আমরা কোরাল ব্রিজটা দেখতে পাবো না। সরি, ওটা কোরাল ব্রিজ না, মানে ওটা হলো গিয়ে ন্যাচারাল ব্রিজ, কিন্তু ব্রিজটা না ওই কোরালের তৈরি, তো
ওই জন্য আমাদের মুখ ফসকে আর কি মাঝে মধ্যে কোরাল ব্রিজটাও বেরিয়ে পড়ে। আর এটা হলো কৃপা অর্জুনের বন্ধু। তোমাদেরকে গতকালকে বললাম না, এখানে আসার পর এখানে কুকুর বিড়ালও আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করছে। তো কালকের থেকে ও আমাদের পায়ে পায়েই হেঁটে যাচ্ছে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের লাগেজপত্র সব কিছু গাড়িতে তোলা হয়েছে। তোমাদেরকে তো বললাম কোরাল ব্রিজ দেখতে যাব, সরি আবার বলছি কোরাল ব্রিজ, ওটা ন্যাচারাল ব্রিজ। কিন্তু আমাদের ভাগ্যটা ভালো, এখন জানো তো সেরকম একটা জোয়ার নেই। তো আমরা আর কি যখন ওখানটাতে গিয়েছি সেই সময় আমরা বুঝতে পেরেছি। এই দোকানগুলো দেখতে দেখতে এখন আমরা ব্রিজটার দিকে এগোচ্ছি। এই ন্যাচারাল ব্রিজ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, তবে এই জিনিসটা জানো তো, আমি অনেক গ্রিটিংস কার্ড, তারপর এমনি যে আর কি ওই সিনারিগুলো থাকে তার মধ্যে না এই ব্রিজটা আমি অনেকবার দেখেছি, কিন্তু এই ব্রিজটা যে আন্দামানে আছে সে সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। এখান দিয়ে কিছুটা ট্রেকিংয়ের মতো আমাদেরকে যেতে হয়েছে। এই যে দেখো, যখন জোয়ার আসে তখন নাকি এই জায়গাগুলো পুরো জলে ঢাকা থাকে, তখন আর কেউ ওইখানটাতে যেতে পারে না। তো আমি তো প্রথমে ভাবছিলাম যাবই না, তারপর আমার বর আবার নিয়ে গেল, আর আমাদের সাথে যারা এসেছিলো তারা না আর যায়নি। আরে ওই তো ওখান দিয়ে বসতে পারবা, চলো চলো আসো। হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে, এখানে ওঠো, উঠলে অনেকটা হাইট হবে। আসো বসো আগে, পাপা ধরো মাকে। ও পাপা পাপা ছবি তুলছে, কাম কাম নিচের দিকে তাকিয়ে। আরেকটু আরেকটু উঁচু করো, সব নিচে দেখা যাচ্ছে। সমুদ্রপথ পেরিয়ে আমাদের যেতে হচ্ছে। বাবা আমাকে পুরো ভিজিয়ে দিল। এদিক দিয়ে উঠে যাও, উঠে যাও, হাত ধরো, হাত দাঁড়াও, আমার জামা ছাড়লে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে চলে যাও। এই ব্রিজে আসার জন্য অর্জুনের অবস্থা। তুলছি তুলছি, ফটো তুলে চলো একটু। যারা লাফালাফি ঝাপাঝাপি করতে পারে তাদের কাছে এইসব কোনো ব্যাপারই না। আমি যেহেতু লাফালাফি ঝাপাঝাপি করতে পারি না, সেই জন্য আমার কাছে এই সমস্ত জায়গাগুলোতে যাওয়াটা খুবই টাফ মনে হয়। আমার হাজব্যান্ড, ছেলে, মেয়ে ওরা জোর করার জন্যই ন্যাচারাল ব্রিজটা আমার দেখা হলো। আমি তো ব্যাক করছিলাম, কিন্তু ওরা জোর করাতেই আমি ওটা দেখতে পেলাম। কষ্ট হলেও দারুণ সুন্দর একটা জিনিস দেখলাম। তাহলে বন্ধুরা, এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে অন্য আরেকটা ব্লগে।